হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন উত্তর। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস নাম্বার 3। আজকের এই ভিডিওতে আমরা গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য 3 নাম্বার ক্লাস নিয়ে আলোচনা করব। অলরেডি আমাদের 1 থেকে 2 পর্যন্ত ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে, আমি ডেসক্রিপশনে প্লেলিস্টের লিংক দিয়ে দেব। এবং আজকের এই ভিডিওতে আমরা বাছাই করা প্রশ্নগুলো আলোচনা করব, যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। এখান থেকেই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসার চান্স রয়েছে। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিওর ফার্স্ট প্রশ্ন বলেছে, পশ্চিমঘাট পর্বতমালাকে অন্য কি নামে ডাকা হয়? এখানে 4টি অপশন রয়েছে, ফটাফট সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কি হবে। রাইট অ্যান্সার হয়ে যাবে সহ্যাদ্রি পর্বত। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, সহ্যাদ্রি পর্বতমালা হলো পশ্চিমঘাট পর্বতমালার অপর নাম। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা এক্সট্রা কিছু ফ্যাক্ট মনে রাখবে, যেমন হিমাদ্রির কথা যদি বলা হয়, হিমালয়ের সর্বোচ্চ অংশ, হিমালয়ের সর্বোচ্চ অংশকে বলা হয় হিমাদ্রি। এছাড়াও তোমাদের পরীক্ষাতে নীলগিরি সম্বন্ধে প্রশ্ন আসে, যেখানে পূর্বঘাট পর্বতমালা এবং পশ্চিমঘাট পর্বতমালা মিলিত হয়েছে, তাকে নীলগিরি বলা হয়। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। সহ্যাদ্রি হলো পশ্চিমঘাট পর্বতমালার অন্য নাম, হিমালয়ের সর্বোচ্চ অংশকে বলা হয় হিমাদ্রি বলা হয়, এবং নীলগিরির কথা যদি বলা হয়, পূর্বঘাট এবং পশ্চিমঘাট মিলিত হয়ে নীলগিরি সৃষ্টি হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, পরিকল্পনা কমিশনের নতুন নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নীতি আয়োগ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে এই প্রশ্নটি এসেছিল। তো পরিকল্পনা কমিশনের নতুন নাম হচ্ছে নীতি আয়োগ, এবং বলা হয় যে নীতি আয়োগের অধ্যক্ষ কে? নীতি আয়োগের অধ্যক্ষ হচ্ছে প্রধানমন্ত্রী, এবং বর্তমানে অধ্যক্ষ কে রয়েছেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন নীতি আয়োগের বর্তমানে অধ্যক্ষ। এর পাশাপাশি তোমরা মনে রাখবে, এই নীতি আয়োগ কত সালে গঠিত হয়? 2015 সালে নীতি আয়োগ গঠিত হয় 1 জানুয়ারি। ওকে, এবং এর চেয়ারম্যান হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেক্সট হচ্ছে 3 নম্বর প্রশ্ন, কি বলেছে, সুভাষচন্দ্র বসু কবে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 1942 সালে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে ফরওয়ার্ড ব্লক, তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে ফরওয়ার্ড ব্লক কবে প্রতিষ্ঠা হয়, গঠন হয়? তোমরা মনে রাখবে 1939 সালে গঠন হয় ফরওয়ার্ড ব্লক। এবং তোমরা মনে রাখবে 1943 সালের কথা যদি বলা হয়, এই আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক এর মূল মন্ত্র ছিল। ওকে, 1943 সালে আজাদ হিন্দ ফৌজের মূল মন্ত্র ছিল, এবং সেই দিনই সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক অর্থাৎ দায়িত্ব গ্রহণ করেন 1943 সালে। নেক্সট প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন, কোন গ্রহকে সৌন্দর্যের গ্রহ বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে শুক্র গ্রহকে বলা হয়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 5 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম পঞ্চায়েতি রাজ কোথায় চালু হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে রাজস্থান রাজ্যে চালু হয়। অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। পঞ্চায়েতি রাজের কথা যদি বলা হয়, তোমরা মনে রাখবে রাজস্থানের কোথায়? নাগৌর জেলাতে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা শুরু হয়। নেক্সট প্রশ্ন হলো 6 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা ডাক্তার কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, আনন্দীবাই যোশী হলেন ভারতের প্রথম মহিলা ডাক্তার, এবং তিনি তোমরা মনে রাখবে 1886 সালে বিদেশ থেকে ডাক্তারি পাস করে ভারতে আসেন আনন্দীবাই যোশী। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে কাদম্বিনীর কথা। কাদম্বিনী গাঙ্গুলি তিনি ছিলেন
সেই সময়ে কলকাতা মেডিকেল কলেজ পাস করা প্রথম গ্রাজুয়েটের কথা যদি বলা হয়, হয়ে যাবে কাদম্বরী গাঙ্গুলি। কলকাতা মেডিকেল কলেজে সেই সময়ে প্রথম তিনি গ্রাজুয়েট পাস করেছিলেন। এবং সরোজিনী নাইডুর কথা যদি বলা হয়, জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা অধ্যক্ষ হলেন সরোজিনী নাইডু। নেক্সট হচ্ছে 7 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম রেলওয়ে ব্রিজ কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে থালঘাট রেল ব্রিজ। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। থালঘাট ব্রিজ এটি হচ্ছে ভারতের প্রথম রেলওয়ে ব্রিজ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে সাধারণত এটি বোম্বে থেকে থানে ভারতের প্রথম রেল চালু হয় 1853 সালে। এবং থালঘাট ব্রিজটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে থালঘাট ব্রিজটি মুম্বাই অর্থাৎ মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন হলো 8 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় শাসক প্রথম কর সংস্কার করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, শেরশাহ সূরি প্রথম কর আদায় করেছিলেন অর্থাৎ ট্যাক্স নিয়েছিলেন। এবং তিনি ভূমি রাজস্ব ব্যবস্থার ব্যাপক উন্নতি করেন এবং পাট্টা বা কাবুলিয়ত যে প্রথা সেটি চালু করেছিলেন শেরশাহ সূরি। তো তোমরা মনে রাখবে এই পাট্টা বা কবুলিয়ত যে প্রথা সেটি চালু করেছিলেন শেরশাহ সূরি। আকবরের কথা যদি বলা হয়, বুলন দরওয়াজা নির্মাণ করেছিলেন আকবর। বাবরের কথা যদি বলা হয়, 1526 খ্রিস্টাব্দে বাবর পানিপথের প্রথম যুদ্ধ করেছিলেন। শাহজাহানের কথা যদি বলা হয়, শাহজাহান তাজমহল। তাছাড়াও শাহজাহানের কথা যদি বলা হয় জামা মসজিদ, শাহজাহানের কথা যদি বলা হয় আগ্রার তাজমহল ছাড়াও জামা মসজিদ, ময়ূর সিংহাসনও নির্মাণ করেছিলেন। নেক্সট প্রশ্ন হলো 9 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ডাক টিকিট কবে জারি করা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 1852 সালে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এটি সিন্ধু প্রদেশে চালু হয়েছিল। এছাড়াও তোমরা মনে রাখবে লর্ড ডালহৌসির সময় অর্থাৎ 1854 সালে এটি সারা ভারতে ডাক ব্যবস্থা চালু করেন লর্ড ডালহৌসি। সারা ভারতে ডাক ব্যবস্থা চালু করেছিলেন কে? লর্ড ডালহৌসি 1854 সালে। এবং ভারতে প্রথম জারি হয় এটি 1852 সালে। নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্ন, কোন মুঘল সম্রাট সবচেয়ে বেশি মন্দির সংরক্ষণ করে? এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসে সবচেয়ে বেশি মন্দির এবং বৌদ্ধ মঠকে ধ্বংস করেছিল। সবচেয়ে বেশি ধ্বংস করেছিল ঔরঙ্গজেব এবং সবচেয়ে বেশি মন্দির সংরক্ষণ করেছিল আকবর। অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 11 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম বায়ুদূত সেবা কে চালু করেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে টাটা সন্স। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো তোমরা নিশ্চয়ই জানো জে.আর.ডি. টাটা তিনি বিমান চলাচলের তাকে জনক বলা হয়। তাকে কি বলা হয়? ভারতের যে বিমান চলাচলের জনক বলা হয় জে.আর.ডি. টাটাকে। তিনি টাটা এয়ারলাইন্স চালু করেছিলেন এবং বর্তমানে যা এয়ার ইন্ডিয়া নামে পরিচিত। নেক্সট প্রশ্ন হলো 12 নম্বর প্রশ্ন, জেলে থাকাকালীন কে সবচেয়ে বেশি বই লিখেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সাভারকার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তার সম্পূর্ণ নাম যদি বলা হয় বিনায়ক দামোদর সাভারকার হলো তার সম্পূর্ণ নাম। এবং আন্দামানি সেলুলার জেলে বন্দী থাকা অবস্থায় তিনি হিন্দুত্ব এবং ইতিহাস নিয়ে অনেক বই লিখেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো 13 নম্বর প্রশ্ন, কোন রাজ্যে প্রথম রাতে ক্রিকেট ম্যাচ হয়? প্রথম রাতে ক্রিকেট ম্যাচ কোন রাজ্যে হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে তামিলনাড়ু রাজ্যে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং ইডেন গার্ডেনে ভারতের প্রথম পিঙ্ক বল টেস্ট হয়। তোমাদের পরীক্ষাতে আসতে পারে। ওকে, কলকাতা অর্থাৎ পশ্চিমবঙ্গের যে ইডেন গার্ডেন রয়েছে, ইডেন গার্ডেন যে রয়েছে সেখানে প্রথম পিঙ্ক বল টেস্ট হয়েছিল ইডেন গার্ডেনে কলকাতার। নেক্সট প্রশ্ন হলো 14 নম্বর প্রশ্ন,
ভারতের সবচেয়ে প্রাচীন মন্দির কোনটি? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, দশাবতার মন্দির। অপশন বি সঠিক উত্তর। দশাবতার মন্দির এটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত এবং এটি হচ্ছে গুপ্ত যুগের একটি বিষ্ণু মন্দির। এটি কোন যুগের? এটি গুপ্ত যুগের একটি ভগবান বিষ্ণুর মন্দির, এটা মনে রাখবে। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে লিঙ্গরাজ মন্দির। এটি কোথায় অবস্থিত? এটি উড়িষ্যার ভুবনেশ্বরে অবস্থিত। উড়িষ্যার ভুবনেশ্বরে অবস্থিত একটি বিখ্যাত মন্দির। এছাড়াও মীনাক্ষী মন্দিরের কথা যদি বলা হয়, এটি হচ্ছে তামিলনাড়ু রাজ্যে অবস্থিত মীনাক্ষী মন্দির, তামিলনাড়ুর মাদুরাইতে অবস্থিত। এছাড়াও সূর্য মন্দির অর্থাৎ সান টেম্পলের কথা যদি বলা হয়, এটি হচ্ছে উড়িষ্যা রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো, 15 নম্বর প্রশ্ন, কে প্রথম মাটির মুদ্রা চালু করেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হর্ষবর্ধন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে যে হর্ষবর্ধনের শাসনকালে অর্থাৎ কে ভারতে আসেন? হর্ষবর্ধনের শাসনকালে কে ভারতে আসেন? সেখানে হয়ে যাবে হিউয়েন সাং। ওকে, হিউয়েন সাং ভারতে আসেন হর্ষবর্ধনের শাসনকালে। এবং আরেকটি প্রশ্ন আছে যে ফাহিয়েন কার শাসনকালে ভারতে আসেন? ফাহিয়েন কার শাসনকালে ভারতে আসেন? সেখানে সঠিক উত্তর হয়ে যাবে ফাহিয়েন ভারতে আসেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে। দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে ভারতে আসেন ফাহিয়েন এবং হর্ষবর্ধনের শাসনকালে ভারতে আসেন হিউয়েন সাং। এছাড়াও সমুদ্রগুপ্ত সম্বন্ধে যদি বলা হয়, সমুদ্রগুপ্তের মুদ্রাতে কি দেখা গিয়েছে? তার মুদ্রাতে বীণা বাজাতে দেখা গিয়েছে। বীণা বাজাতে দেখা গিয়েছে কার মুদ্রাতে? সমুদ্রগুপ্তের মুদ্রাতে। এছাড়াও মোহাম্মদ বিন তুগলকের কথা যদি বলা হয়, মোহাম্মদ বিন তুগলক এমবিটি, ওকে, শর্ট ফর্ম হচ্ছে এমবিটি, তিনি তার মুদ্রাতে প্রতীকী বা মুদ্রা চালু করেছিলেন প্রথম, তামার মুদ্রা। তামার মুদ্রার কথা যদি বলা হয়, প্রথম চালু করেছিলেন মোহাম্মদ বিন তুগলক। এই প্রশ্নটাও তোমাদের পরীক্ষাতে আসে। নেক্সট হলো 16 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম লাইব্রেরি কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে নালন্দা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি। এটি হচ্ছে ভারতের প্রথম লাইব্রেরি। অপশন বি সঠিক উত্তর। নালন্দা লাইব্রেরিটির নাম ছিল ধর্মগঞ্জ। কি নাম ছিল? ধর্মগঞ্জ ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিটির নাম। এটি 3টি বিশাল ভবনে বিভক্ত ছিল। নেক্সট হচ্ছে 17 নম্বর প্রশ্ন, জেলে প্রথম অনশনকারী স্বাধীনতা সংগ্রামী কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে যতীন দাস বা যতীন্দ্রনাথ দাস। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তিনি লাহোর ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার হন এবং 63 দিন অনশনের পর তার মৃত্যু অর্থাৎ তিনি শহীদ হন। নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম কাগজের নোটের প্রচলন কে করেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মোহাম্মদ বিন তুগলক। অপশন বি সঠিক উত্তর। তো কাগজের নোট বলা হয়েছে ঐতিহাসিকভাবে তিনি চামড়া বা তামার নোট বা তামার কারেন্সি চালু করেছিলেন। ওকে, তার মুদ্রাতে তামার অর্থাৎ কারেন্সি নোটের কথা যদি বলা হয়, তামার বা চামড়ার নোটের কথা যদি বলা হয়, চালু করেছিলেন মোহাম্মদ বিন তুগলক। নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্ন, কে প্রথম সামরিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করেন? সঠিক উত্তর হয়ে যাবে শিবাজি মহারাজ। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন শিবাজি এবং সৈনিকদের গরিলা যুদ্ধের প্রশিক্ষণ দিতেন। কোন যুদ্ধের? গরিলা যুদ্ধের প্রশিক্ষণ দিতেন এবং তিনি একটি শক্তিশালী নৌবাহিনীও গড়ে তুলেছিলেন। নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন, দিল্লির লালকেল্লা কে নির্মাণ করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি শাহজাহান। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এছাড়াও দিল্লির লালকেল্লা ছাড়াও শাহজাহান কি নির্মাণ করেছিলেন? ময়ূর সিংহাসন। ময়ূর সিংহাসন নির্মাণ করেছিলেন। এছাড়াও তিনি তাজমহল নির্মাণ করেছিলেন। এছাড়াও তিনি তোমাদের পরীক্ষাতে আসতে পারে জামা মসজিদ, জামা মসজিদ নির্মাণ করেছিলেন। খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টগুলো মনে রাখবে। ময়ূর সিংহাসন, আগ্রার তাজমহল, জামা মসজিদ এবং দিল্লির লালকেল্লা নির্মাণ করেছিলেন শাহজাহান।
নেক্সট প্রশ্ন দেখো 21 নম্বর প্রশ্ন, সঙ্গীতের জনক কোন বেদকে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সামবেদকে বলা হয় সঙ্গীতের জনক। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে ঋগ্বেদকে কি বলা হয়? এটি হচ্ছে ভারতের প্রাচীনতম বেদ হলো ঋগ্বেদ। এছাড়াও যজুর্বেদের কথা যদি বলা হয়, এখানে যজুর্বেদকে যজ্ঞের কথা যদি বলা হয়, যজ্ঞের কথা উল্লেখ রয়েছে। তাছাড়াও এই বেদে বলিদানের কথা উল্লেখ রয়েছে যজুর্বেদে। অথর্ববেদকে কি বলা হয়? এটি জাদুবিদ্যা বা আয়ুর্বেদে আয়ুর্বেদের কথা উল্লেখ রয়েছে অথর্ববেদে। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট প্রশ্ন হলো 22 নম্বর প্রশ্ন, পঞ্চায়তন কিসের শৈলী? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মন্দির শিল্পকলা। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এটি মন্দির নির্মাণের একটি বিশেষ শৈলী, যেখানে একটি প্রধান মন্দিরের চারপাশে 4টি ছোট্ট মন্দির থাকে। নেক্সট হচ্ছে 23 নম্বর প্রশ্ন, অযোধ্যায় নির্মিত রাম মন্দির কোন শৈলীতে নির্মিত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নাগর শৈলীতে নির্মিত। অপশন এ সঠিক উত্তর। উত্তর ভারতের মন্দিরগুলি সাধারণত নাগর শৈলীতেই তৈরি করা হয়। নেক্সট প্রশ্ন হলো 24 নম্বর প্রশ্ন, অল ইন্ডিয়া রেডিও কবে প্রতিষ্ঠা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 1936 সালে। এছাড়াও তোমরা কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন 1956 সালে এর নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? অল ইন্ডিয়া রেডিওর নাম পরিবর্তন করে রাখা হয়েছে আকাশবাণী। আকাশবাণী নাম রাখা হয়েছে। নেক্সট হচ্ছে 25 নম্বর প্রশ্ন, ন্যাশনাল স্কুল অফ ড্রামা কবে প্রতিষ্ঠা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 1959 সালে। এটি ভারতের থিয়েটার বা নাটকের জন্য একটি প্রিমিয়ার যে ইনস্টিটিউট, যা দিল্লিতে অবস্থিত। নেক্সট হচ্ছে 26 নম্বর প্রশ্ন, গুড়ি পড়বা উৎসব কোন রাজ্যে পালিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে মহারাষ্ট্র রাজ্যে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি মহারাষ্ট্রীয়দের নববর্ষ হিসাবে পালিত হয় এই উৎসব। অপশন ডি সঠিক উত্তর। নেক্সট 27 নম্বর প্রশ্ন, দ্রাবিড় কিসের শৈলী? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে এটি হচ্ছে মন্দির একটি শিল্পকলা। অপশন সি সঠিক উত্তর। দক্ষিণ ভারতের মন্দিরগুলো সাধারণত এই শৈলীতেই তৈরি হয়। যেমন তামিলনাড়ুর যে মীনাক্ষী মন্দিরের কথা যদি বলা হয়, মীনাক্ষী মন্দির তোমরা দেখবে গুগলে সার্চ করে, মীনাক্ষী মন্দির এটি হচ্ছে দ্রাবিড় শৈলীর অন্তর্ভুক্ত এবং এটি তামিলনাড়ুর মাদুরাইতে অবস্থিত। নেক্সট হচ্ছে 28 নম্বর প্রশ্ন, তামাশা লোকনৃত্য কোন রাজ্যের? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মহারাষ্ট্র রাজ্যের। অপশন বি সঠিক উত্তর। এছাড়াও গুজরাটের কথা যদি বলা হয়, গুজরাটের রয়েছে গরবা। তাছাড়াও তোমাদের ডান্ডিয়ার কথা যদি বলা হয়, এটি হচ্ছে গুজরাট রাজ্যের। পাঞ্জাবের কথা যদি বলা হয়, ভাংড়া কোন রাজ্যের? ভাংড়া নৃত্য হচ্ছে পাঞ্জাব রাজ্যের। নেক্সট হচ্ছে 29 নম্বর প্রশ্ন, রাগ যমন কখন গাওয়া হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সায়ংকালে। অপশন বি সঠিক উত্তর এবং এটি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটি জনপ্রিয় রাগ। নেক্সট হচ্ছে 30 নম্বর প্রশ্ন এবং আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন, কুচিপুড়ি লোকনৃত্য কোন রাজ্যের? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কুচিপুড়ি লোকনৃত্য বা শাস্ত্রীয় নৃত্যের কথা যদি বলা হয়, অন্ধ্রপ্রদেশ রাজ্যের। অপশন বি সঠিক উত্তর। এছাড়াও তোমরা মনে রাখবে তামিলনাড়ুর কথা যদি বলা হয়, তামিলনাড়ুর রয়েছে ভরতনাট্যম। ভরতনাট্যম এটি হচ্ছে তামিলনাড়ুর শাস্ত্রীয় নৃত্য। অন্ধ্রপ্রদেশের হচ্ছে কুচিপুড়ি। কেরালার কথা যদি বলা হয়, কেরালার হচ্ছে কথাকলি নৃত্য। কথাকলি কোথার? কেরালার। এছাড়াও কর্ণাটক রাজ্যের যদি বলা হয়, তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে কর্ণাটক রাজ্যের লোকনৃত্য কোনটি। এছাড়াও তোমরা আরো কিছু পয়েন্ট মনে রাখবে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেমন কত্থক। কত্থক কোন রাজ্যের নৃত্য? এছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে মোহিনী অট্টম। মোহিনী অট্টম এটি কোন রাজ্যের নৃত্য?
এই দুইটি তোমাদের হোমওয়ার্ক রইল, তোমরা সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং তোমাদেরকে বলে দিচ্ছি, কর্ণাটক রাজ্যের যে লোকনৃত্য হচ্ছে ডোল্লু, ওকে, ডোল্লু কুনিথা, এটি হচ্ছে কর্ণাটক রাজ্যের লোকনৃত্য। এবং এই দুইটি তোমাদের হোমওয়ার্ক রইল, তোমরা সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। কত্থক এবং মোহিনী অট্টম এই দুইটি কোন রাজ্যের নৃত্য? এবং আজকে তোমরা 30টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে সেটা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে। এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। এবং এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রেখেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।